আজকে আমাদের রসায়ন বিজ্ঞান ক্লাস। এখন দেখেন এটা একটা মেন্ডেলিভের পর্যায় সারণী। এই পর্যায় সারণীতে এই যে প্রতিটা এই জন্য পাশেটা দিতে বলছি পরের জন্য। হ্যাঁ একটু না পর্যায় সারণী, এটা প্রতিটা মৌল দিয়ে একটা মেন্ডেলিভ পর্যায় সারণী তৈরি করেছেন এক একটা মৌলের অবস্থান নিয়ে। তারপরে দেখেন রসায়নবিদগণ রাসায়নিক পরিবর্তনকে বিক্রিয়ায় অংশগ্রহণকারী পরমাণু, অণু ও যৌগসমূহকে বিভিন্ন প্রকার সাংকেতিক চিহ্ন ব্যবহার করে প্রকাশ করে থাকেন। এই যে মৌলগুলোর কথা বললাম সেটা রসায়নবিদগণ করেছেন। এখন এটা যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করে থাকেন সেটা হলো প্রতীক। এই প্রতীকটা কি? মৌলিক পদার্থের পরমাণুকে প্রকাশের জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে প্রতীক বলে। আমরা পর্যায় সারণীতে যে মৌলগুলো দেখেছি সেখানে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন সবগুলো প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর থেকে লেখা। আর এখন তারপরে কিছু শব্দ আছে, কিছু ওয়ার্ড আছে যে প্রথম অক্ষর দিয়ে লেখা যায় না। সেখানে কি করেছেন? মৌলের প্রতীক সোডিয়াম, যেখানে মৌলের প্রতীক সোডিয়াম, তার ইংরেজি নাম হলো সোডিয়াম। কিন্তু সোডিয়ামের দেখেন প্রথম হলো এস, কিন্তু সোডিয়ামের লেখা হয়েছে কি দ্বারা? এন এ দ্বারা। এখন এই এন আসলো কোথা থেকে? মৌলের ল্যাটিন নাম থেকে। মৌলের ল্যাটিন নামে দেখেন নেট্রিয়াম। এই যে এন এ, এটা হলো সোডিয়ামের প্রথম দুটো অক্ষর দিয়ে নেওয়া হয়েছে। যেহেতু নাইট্রোজেন একটা আছে, তারপর আরো বিভিন্ন আমরা মৌল পাবো যে এন দ্বারা আরো আছে, সেই জন্য এখানে এন দ্বারা লেখা হয়েছে সোডিয়াম। সেইভাবে পটাশিয়াম, পটাশিয়ামের ইংরেজি অক্ষর প্রথম অক্ষর পি, কিন্তু সেটা লেখা হয়নি ক্যালিয়াম, তার মানে কে দ্বারা লেখা হয়েছে। তারপর আয়রন, আয়রনের প্রথম অক্ষর আই, কিন্তু লেখা হয়েছে কি দ্বারা? ফেরাম, এফ ই দ্বারা লেখা হয়েছে। সংকেত, কোন মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে যে সাংকেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তাকে সংকেত বলে। মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে যে সাংকেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তাকে সংকেত বলে। নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত অন্য সকল গ্যাস দ্বিপারমাণবিক অণু গঠন করে থাকে। যেমন হাইড্রোজেন গ্যাসের সংকেত হচ্ছে কি? H2। নিষ্ক্রিয় গ্যাসগুলো কি? নিষ্ক্রিয় গ্যাসগুলো হলো গিয়ে নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত অন্য সকল গ্যাস দ্বিপরমাণুক অণু গঠন করে থাকে। সেইখানে হাইড্রোজেন হলো গিয়ে H2 এবং নাইট্রোজেন গ্যাসের সংকেত হচ্ছে N2। অণুর সংকেত দুই প্রকার, একটা হলো স্থূল সংকেত আর একটা হলো আণবিক সংকেত। স্থূল সংকেত, কোন যৌগের অণুতে উপস্থিত সকল মৌলের পরমাণু সমূহ যে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যার অনুপাত থাকে, যদি ওই সকল মৌল সমূহের প্রতীক সেই একই অনুপাত সহযোগে প্রকাশ করা হয় তবে তাকে ওই যৌগের স্থূল সংকেত বলা হয়। এখন এইটা বুঝতে গেলে আমাকে উদাহরণ থেকে বোঝেন। মিথেন, মিথেন আমরা কিভাবে লিখি? কার্বন, হাইড্রোজেন 4, কার্বন একটা আর হাইড্রোজেন 4টা। মিথেনের অণুতে কি কি কার্বন থাকে, কি কি মৌল থাকে? একটা কার্বন থাকবে এবং হাইড্রোজেন। এই মৌলের দুটির অনুপাত হচ্ছে 1.4। তাহলে সুতরাং মিথেনের স্থূল সংকেত হলো কার্বন, হাইড্রোজেন 4। তাহলে এই পূর্ণ সংখ্যার অনুপাত থাকবে, এই যে পূর্ণ সংখ্যার অনুপাতটা থাকবে সেটা হলো গিয়ে স্থূল সংকেত। আণবিক সংকেত, কোন যৌগের অণুতে উপস্থিত সকল মৌলের পরমাণুর প্রকৃত সংখ্যা উল্লেখ করে প্রতীকের মাধ্যমে প্রকাশ করলে
তাকে ওই যৌগের আণবিক সংকেত বলা হয়। যেমন ইথেন, ইথেনের অণুতে কার্বন ও হাইড্রোজেনের প্রকৃত সংখ্যা যথাক্রমে 2 ও 6। সুতরাং ইথেন এর আণবিক সংকেত হলো কার্বন 2টা, হাইড্রোজেন 6টা। এগুলো প্রকৃত সংখ্যা। ইথেনের কয়টা থাকবে আর আণবিক সংকেতটা কি হবে? কার্বন 2, হাইড্রোজেন 6, কার্বন 2 আর হাইড্রোজেন 6। রাসায়নিক সমীকরণ, যখন কোনো রাসায়নিক পরিবর্তনকে ওই বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক ও বিক্রিয়ায় উৎপন্ন উৎপাদক সমূহের প্রতীক, সংকেত ও কিছু বীজগণিতীয় চিহ্ন ব্যবহার করে প্রকাশ করা হয়, তবে তাকে রাসায়নিক সমীকরণ বলে। এই যে বিক্রিয়ক কোন রাসায়নিক পরিবর্তনকে মানে এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিতে গেলে আমাদের কি কি প্রয়োজন? প্রথমে বিক্রিয়ক থাকতে হবে, তারপর সেটা থেকে বিক্রিয়ায় উৎপন্ন হবে অন্য একটা বস্তু, অন্য একটা জিনিস। এখন উৎপাদক তৈরি হবে। বিক্রিয়ায় উৎপন্ন উৎপাদক সমূহের এই যে প্রতীক, সংকেত, এইগুলো দিয়ে একটা বীজগণিতীয় চিহ্ন ব্যবহার করে যেটা হবে সেটা হলো রাসায়নিক সমীকরণ। দেখেন এখানে হাইড্রোজেন, আমি একটা হাইড্রোজেন নিলাম, অক্সিজেন নিলাম। এই হাইড্রোজেন অক্সিজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হলো? পানি উৎপন্ন হলো। তারপরে আমরা অন্যান্যগুলো দেখবো যে কয় অণু, কতটুকু লাগবে হাইড্রোজেন, কতটুকু লাগবে অক্সিজেন, তারপর কি পরিমাণ পানি উৎপন্ন হবে। মোলের ধারণা, মৌলিক কণিকা, পরমাণু, অণু বা আয়ন ইত্যাদির পরিমাণ হিসাবের জন্য মোল ব্যবহৃত হয়ে থাকে। আন্তর্জাতিক একক অনুসারে 0.012 কিলোগ্রাম কার্বন 12 তে যত সংখ্যক কার্বন পরমাণু আছে তত সংখ্যক কোন মৌলিক কণিকা, পরমাণু, অণু বা আয়নের ভরকে 1 মোল বলা হয়। এখানে কি বলা হয়েছে দেখেন, 0.012 কিলোগ্রাম কার্বন 12 তে যত সংখ্যক কার্বন পরমাণু আছে তত সংখ্যক কোন মৌলিক কণিকা, পরমাণু, অণু বা আয়নের ভরকে 1 মোল বলা হয়। আন্তর্জাতিক একক অনুসারে 0.012 কিলোগ্রাম বা 12 গ্রাম কার্বন 12 তে মোট 6.022 × 10⁻23 টি কার্বন পরমাণু থাকে। তাহলে আমরা দেখছি এখানে আন্তর্জাতিক একক অনুসারে 12 গ্রাম কার্বন তে কার্বনে কি থাকবে? মোট কত গ্রাম কার্বন পরমাণু থাকবে? 6.022 × 10⁻23। আমরা জানি কার্বন 12 এর ভরের সাথে তুলনা করে সকল মৌলের পারমাণবিক ভর নির্ণয় করা হয়েছে। 12 গ্রাম ভর হচ্ছে গ্রামে প্রকাশিত কার্বনের পারমাণবিক ভর। সুতরাং গ্রামে প্রকাশিত পারমাণবিক ভরের সকল মৌলেই সমান সংখ্যক পরমাণু থাকবে। এখানে খেয়াল করেন, গ্রামে প্রকাশিত পারমাণবিক ভরের মানে কার্বনের যে পারমাণবিক ভরটা তার সকল মৌলেই সমান সংখ্যক পরমাণু থাকবে এবং আন্তর্জাতিক একক অনুসারে এই সংখ্যা 6.022 × 10⁻23, যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বা ধ্রুবক বলা হয়। এই যে এই সংখ্যাটিকে কি বলা হয়? অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো একটা ধ্রুবক। এখন উদাহরণ দেখেন যে 1 মোল অক্সিজেন পরমাণু হলো 16 গ্রাম অক্সিজেন পরমাণু। 1 মোল অক্সিজেন পরমাণু কত? 16 গ্রাম, মানে অক্সিজেনের পারমাণবিক ভর। এতে কতটি থাকবে অক্সিজেন পরমাণু? এখানেও 6.022 × 10⁻23। কেন? এটা একটা অ্যাভোগাড্রো ধ্রুবক সংখ্যা। এই পরিমাণই অক্সিজেন পরমাণু থাকবে কত গ্রামে? 16 গ্রামে। যেহেতু এই 16 গ্রামটা কি? অক্সিজেনের পারমাণবিক ভর। একইভাবে 1 মোল অক্সিজেন অণু, কেন অক্সিজেন অণু হলো? O2, মানে এখানে 2টা অক্সিজেন আছে। এই O2 অণু হলো
32 কেন? ওই যে 16 ইন্টু 16 16 ইন্টু 2, এখানে 32 অক্সিজেন অণুতে থাকবে কি 6.022 ইন্টু 10⁻23 অক্সিজেন অণু থাকবে। আগে ছিল কি 16 গ্রাম অক্সিজেনে ছিল এতটি অক্সিজেন পরমাণু, এখন 32 গ্রামে হলো গিয়ে এতটি অক্সিজেন অণু। উদাহরণ 2 দ্বারা দেখেন, এটা হলো অক্সিজেন অণুর কথা বলা হয়েছে। এখন এখানে দেখেন 1 মোল পানি কি H2O বলতে কি বোঝাবে? 18 গ্রাম পানিতে। কেন 18? এখানে হাইড্রোজেন কটা? 2টা। হাইড্রোজেন 2 মানে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, আর অক্সিজেন কত আছে? 16। এখানে 1 ইন্টু 2 আর হলো 16, তাহলে কত হলো? 18 গ্রাম পানিকে বোঝায়। এবং 1 মোল পানি বা 18 গ্রাম পানিতে কতটি পরমাণু পানির অণু থাকবে? 6.022 ইন্টু 10⁻23 এতটি পানির অণু থাকবে। মোলার দ্রবণ, যদি কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে 1 মোল দ্রবীভূত থাকে, তবে তাকে ওই দ্রবের মোলার দ্রবণ বলা হয়। যদি কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে, এখানে যে কোনো দ্রবণ হতে পারে, মধ্যে 1 মোল দ্রব, কতটুকু নিলেন? 1 মোল দ্রবীভূত করলেন, তবে তাকে যে একটা দ্রবণ উৎপন্ন হবে সেটা হলো মোলার দ্রবণ। মোলার দ্রবণের একক হচ্ছে মোল পার লিটার এবং একে বড় হাতের M দ্বারা প্রকাশ করা হয়। এই যে মোলার দ্রবণের এককটা কি হলো? কি হচ্ছে? মোল পার লিটার, একে M দ্বারা প্রকাশ করা হবে। বিভিন্ন ঘনমাত্রার মোলার দ্রবণ প্রস্তুতি। মোলার দ্রবণ প্রস্তুতিতে 1 নম্বরে দেখেন, প্রথমে দ্রবণের আয়তন ও ঘনমাত্রা নির্ধারণ করতে হবে। 2 আছে কি? অতঃপর এই প্রথমে কি করতে হবে? দ্রবণের আয়তন আর ঘনমাত্রা নির্ধারণ করতে হবে। তারপরে নির্ধারিত দ্রবণ প্রস্তুতের জন্য প্রয়োজনীয় দ্রবের পরিমাণ হিসাব করতে হবে। এখন আমার এই আয়তন ঘনমাত্রা নির্ধারণ করার পরে আমি কি পরিমাণ দ্রবণ তৈরি করব, তার জন্য কি পরিমাণ দ্রব লাগবে সেটা একটা হিসাব করে নিতে হবে এবং সেই হিসাব অনুসারে দ্রব মেপে নিতে হবে। এবার নির্ধারিত দ্রবণের আয়তন অনুসারে নির্দিষ্ট মাপের আয়তনিক ফ্লাক্স নিতে হবে। আপনারা যারা রসায়নে আছেন সবাই তো আপনারা জানেন ব্যবহারিক ক্লাসে কি কি থাকে। এই আয়তনিক ফ্লাক্স মানে একটা আয়তনিক কি দাগ কাটা থাকবে, সে একটা ফ্লাক্স নিতে হবে এবং তাতে পরিমাপকৃত দ্রব যোগ করতে হবে। কি পরিমাণ আমরা নেব ওই যে আগে হিসাব করে নিয়েছি সেটা নিতে হবে। এবার আয়তনিক ফ্লাক্সের আয়তন নির্দেশক দাগ পর্যন্ত ধীরে ধীরে দ্রাবক যোগ করতে হবে। আস্তে আস্তে আমরা সেই দ্রাবকটা যোগ করবে। এবার ফ্লাক্সের মুখ বন্ধ করে ঝাঁকাতে হবে যাতে সমসত্ব দ্রবণ তৈরি হয়। তারপরে ঝাঁকিয়ে এটা একটা দ্রবণ তৈরি করব। এখন কতটুকু লাগবে? উদাহরণ দেখেন, একটা 250 মিলিলিটার 250 মিলিলিটার আয়তনের 1 মোল সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করতে হবে। আপনার 1 মোল সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করতে বলা হয়েছে কতটুকু আয়তনে? 250 মিলিলিটারে। এটা আমরা এখন কিভাবে করব? 1 মোল সোডিয়াম কার্বনেটের ভর কত? প্রথমে বের করতে হবে কি ভরটা বের করতে হবে, যে সোডিয়াম কার্বনেটের ভরটা কি। এখন এটা গ্রামে প্রকাশিত সোডিয়াম কার্বনেটের আণবিক ভর। গ্রামে প্রকাশ করতে গেলেই করতে হবে আণবিক ভর। আণবিক ভরটা কি হবে? 106 গ্রাম সোডিয়াম কার্বনেট। কিভাবে আমরা করলাম? 106 গ্রাম কিভাবে আসলো? সোডিয়ামের ভর কত? সোডিয়ামের ভর কত হবে? 22.99, কিন্তু আমরা লিখব 23। সোডিয়ামের ভর হবে 23। তাহলে এখানে সোডিয়ামের ভর যদি 23 হয়, এখানে 2টা আছে। সোডিয়াম আছে কটা? 2টা। তাহলে 23 ইন্টু 2। কার্বনের কত? 12। আর অক্সিজেনের কত? এখানে অক্সিজেন দেখেন কটা আছে? 3টা। অক্সিজেন আছে কটা? 3টা। এখন আমরা একটা অক্সিজেনের কত পেয়েছিলাম? 16।
তাহলে 16 ইন্টু 3, তাই তো, 16 ইন্টু 3, এই যে এর আণবিক ভর এইগুলো আমরা যোগ করব। যোগ করার পরে দেখা যাবে কত এসেছে, 106 গ্রাম সোডিয়াম কার্বনেট। এখন আমরা 1 মোল সোডিয়াম কার্বনেটের ভর কত পেয়েছি, 106 গ্রাম সোডিয়াম কার্বনেট। অতএব বলা হয়, অতএব 1000 মিলিলিটার আয়তনের 1 মোল সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুতিতে প্রয়োজন হবে কত, 106 গ্রাম সোডিয়াম কার্বনেট। এটা হলো 1000 মিলিলিটারের জন্য। এখন বলা হয়েছে আমাদের 250 মিলিলিটার। 250 মিলিলিটারের জন্য এর আয়তনে কি হবে, এখন ভাগ করতে হবে। 250 মিলিলিটার আয়তনের 1 মোল সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুতিতে প্রয়োজন 106 ইন্টু 250 গ্রাম সোডিয়াম কার্বনেট ভাগ 1000 মিলিলিটার দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কত পেলাম, 26.5 গ্রাম সোডিয়াম কার্বনেট। তাহলে দেখেন 250 মিলিলিটার আয়তনের 1 মোল সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুতিতে প্রয়োজন হলো কত, তখন 250 মিলিলিটার, এটা হবে যে 26.5 গ্রাম। রসায়নের ব্যবহারিক কাজের লক্ষ্য ও শিখন। বিজ্ঞান শিখন শেখানো কার্যক্রমে ব্যবহারিক কাজ একটি অবিচ্ছেদ্য অংশ। ব্যবহারিক কাজের মাধ্যমে বেশ কিছু ধরনের শিখন নিশ্চিত করা যায়। রসায়নের ব্যবহারিক কাজের উদ্দেশ্যগুলোকে প্রধানত 4টি ভাগে ভাগ করা হয়। রসায়ন তো ব্যবহারিক কাজ ছাড়া হবেই না, সেই জন্য এর কাজটা আমরা কেন করবো, এর উদ্দেশ্যটা কি, 4টি ভাগে ভাগ করা হবে। এখন একটা হলো গিয়ে শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক শিখন। ব্যবহারিক কাজ শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের শিখনকে শক্তিশালী করে। শিক্ষার্থীদের মনোপেশিস, এটা হলো শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক শিখন। এটা কি হলো, ব্যবহারিক কাজ শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে, হাতে কলমে কাজ করলেই তারা দেখবে, শুনবে, বুঝতে পারবে, জানবে, এই যে এটা শিখনকে শক্তিশালী করে। তারপরে আসছে শিক্ষার্থীদের মনোপেশিক দক্ষতার উন্নয়ন। ব্যবহারিক কাজ শিক্ষার্থীদের ল্যাবরেটরির যন্ত্রপাতি নিপুণভাবে ব্যবহার করার দক্ষতার উন্নয়ন ঘটায়। যেমন বুলেট ও পিপেট কিভাবে ব্যবহার করতে হয়। এই যে ল্যাবরেটরির যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আছে, যদি হাতে না ধরে, তা না হলে হাতে না ধরলে তারা বুঝতে পারবে না যে এটা কি। আর চোখে দেখে কিন্তু অতটা এই ব্যবহারিক কাজগুলো অতটা মনে রাখা সম্ভব নয়। এই জন্য এগুলো হাতে কলমে কাজ করতে হবে, এতে দেখা যাবে যে তাদের অনেক দক্ষতার উন্নয়ন ঘটবে। আর এগুলো কি, বুলেটটা কিভাবে ধরতে হবে, পিপেটটা কিভাবে ধরতে হবে, কিভাবে টানতে হবে, দ্রবণ উঠাতে হবে, এগুলো তারা শিখতে পারবে। অনুসন্ধানমূলক দক্ষতার উন্নয়ন। অনুসন্ধানমূলক দক্ষতা মূলত সমস্যা চিহ্নিতকরণ, পরিকল্পনা প্রণয়ন, উপাত্ত সংগ্রহ, উপাত্ত প্রক্রিয়াকরণ, ফলাফলের ব্যাখ্যা দান এবং মূল্যায়ন ও ফল প্রকাশ ইত্যাদি কাজের সমন্বয়ে গঠিত। পরবর্তীতে দৈনন্দিন জীবনে একজন শিক্ষার্থী বিজ্ঞান সংশ্লিষ্ট সমস্যা সমাধানে এই অনুসন্ধানমূলক দক্ষতা সমূহের প্রয়োগ ঘটাবে। এই অনুসন্ধানমূলক দক্ষতার উন্নয়ন, এটা অনুসন্ধান মানে কি, অনুসন্ধান বলতেই তো আমরা বুঝি কোনো কিছু খোঁজা, কোনো কিছুকে খুঁজে সেটা কেন আসলো, কোথা থেকে আসলো, এই বিভিন্ন ব্যাখ্যা, তার ডাটাটা কি হবে, সবকিছু নির্ধারণ করার সমন্বয়ে গঠিত। অনুসন্ধানমূলক দক্ষতা মূলত সমস্যা চিহ্নিতকরণ, সমস্যাটা কি, পরিকল্পনা প্রণয়ন, কি করতে হবে, উপাত্ত সংগ্রহ, ডাটা, যা ওটার দিকে কি কি একটা ডাটা তৈরি করতে হবে, উপাত্ত প্রক্রিয়াকরণ, ফলাফলের ব্যাখ্যা দিতে হবে এবং মূল্যায়ন ও ফলাফল প্রকাশ করতে হবে। কাজের শেষে একটা ফলাফল প্রকাশ করতে হবে যে আমরা কি পেয়েছি। পরবর্তীতে দৈনন্দিন জীবনে একজন শিক্ষার্থী বিজ্ঞান সংশ্লিষ্ট সমস্যা সমাধানে এই অনুসন্ধানমূলক দক্ষতা সমূহ প্রয়োগ ঘটাতে পারবে। শিক্ষার্থীদের মূল্যবোধ ও বিজ্ঞানের প্রতি দৃষ্টিভঙ্গির উন্নয়ন। ব্যবহারিক কাজ শিক্ষার্থীদের আনন্দ ও
তুষ্টি দেয়, যা তাদের বিজ্ঞান শেখা ও বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহ, প্রেরণা, আত্মবিশ্বাস ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটাবে। যখন ব্যবহারিক কাজ করে, প্র্যাকটিক্যাল কাজ করে একটা সমাধানে আসবে, তখন সে আনন্দ পাবে আর নিজে থেকে একটা পরিতুষ্টি হবে, নিজের একটা তৃপ্তি আসবে। এই থেকে বিজ্ঞান শেখা এবং চর্চার প্রতি তার আগ্রহ, প্রেরণা মানে বেড়ে যাবে। এখন দেখেন এখানে নিচে ছকটিতে 4 ধরনের ব্যবহারিক কাজের বিভিন্ন উপাদানের তুলনা করা হলো। অনুসন্ধানের ধরন থেকে আমরা কি কি 4টা ব্যবহারিক কাজে তুলনা করব: সমস্যা, উপকরণ, কার্যপদ্ধতি, ফলাফল। আর অনুসন্ধানের ধরনটা কি হবে? যাচাইকরণ, নির্দেশিত অনুসন্ধান, নির্দেশিত উন্মুক্ত অনুসন্ধান, উন্মুক্ত অনুসন্ধান। যাচাইকরণটাকে আপনাকে কোনো কিছু যাচাই করতে দেওয়া হলো, তখন দেখা যাবে যে এটা শিক্ষার্থীদের জানা থাকবে, এর ফলাফলটা কি শিক্ষার্থীদের জানা থাকবে, কিন্তু করতে হবে আপনাকে সুনির্দিষ্ট দেওয়া থাকবে। উপকরণটা কি হবে? সুনির্দিষ্ট বলা থাকে কি উপকরণ ব্যবহার করতে হবে। আর কার্যপদ্ধতি, সুনির্দিষ্টভাবে বলা থাকে কিভাবে কাজটি করতে হবে। এখানে সুনির্দিষ্টভাবে বলাও থাকবে, এখানে সবকিছুই যাচাইকরণে সবকিছুই সুনির্দিষ্ট থাকবে। এখানে সুনির্দিষ্ট দেওয়া থাকবে যে এই বস্তুটা থেকে আপনাকে এটা বের করতে হবে। তারপরে সুনির্দিষ্ট বলা থাকবে কি উপকরণ ব্যবহার করতে হবে, এইটা বের করতে হলে কি কি উপকরণ ব্যবহার করতে হবে। সুনির্দিষ্ট বলা থাকবে কিভাবে কাজটি করতে হবে, কোনটার পর কোন ধাপটাও বলা থাকবে। এটা হলো যাচাইকরণ, এটা শিক্ষার্থীদের জানা থাকবে। নির্দেশিত অনুসন্ধান, এখানে কি হবে? সুনির্দিষ্ট ও দেওয়া থাকবে, এখানেও সুনির্দিষ্ট থাকবে, দেয়া থাকবে, কিন্তু শিক্ষার্থীদের জানা থাকবে না, কিন্তু দেয়া থাকবে। সুনির্দিষ্টভাবে বলা থাকে কি উপকরণ ব্যবহার করতে হবে, আবার সুনির্দিষ্টভাবে বলা থাকবে কিভাবে কাজটি করতে হবে। বলাও থাকবে কি কি উপকরণ বের করতে হবে, ব্যবহার করতে হবে, আবার বলা থাকবে কিভাবে কাজটি করতে হবে, কিন্তু জানা থাকবে না, এর ফলাফলটা জানা থাকবে না। এটা হলো নির্দেশিত অনুসন্ধান। নির্দেশিত উন্মুক্ত অনুসন্ধান, নির্দেশিত উন্মুক্ত অনুসন্ধান, এখানে কি সুনির্দিষ্ট দেয়া থাকবে, জানা থাকবে না, ফলাফল জানা থাকবে না, কিন্তু নির্দেশিত সুনির্দিষ্ট থাকবে, দেওয়া থাকবে। কোন ক্ষেত্রে বলা থাকে কি উপকরণ ব্যবহার করতে হবে, কোন ক্ষেত্রে বলা থাকে না, কোন ক্ষেত্রে দেখা যাবে কি কি উপকরণ ব্যবহার করতে হবে, কিন্তু কোন ক্ষেত্রে বলা নাও থাকতে পারে। কিভাবে কাজটি করতে হবে তা বলে দেওয়া হবে না। আপনার এইটা কিভাবে করতে হবে সেটা কিন্তু বলা থাকবে না। নির্দিষ্ট উপকরণ নির্দিষ্ট দেয়া থাকবে, কিন্তু কি কি উপকরণ ব্যবহার করতে হবে হয়তো দেখা যাবে অনেক ক্ষেত্রে বলা থাকবে, অনেক ক্ষেত্রে বলা থাকবে না, কিন্তু কিভাবে কাজটি করতে হবে সেটাও আপনার বলা থাকবে না, আর ফলাফলও আপনার জানা থাকবে না, এটা বের করতে হবে। এটাই হলো গিয়ে নির্দেশিত উন্মুক্ত অনুসন্ধান। তারপরে উন্মুক্ত অনুসন্ধান, অনুসন্ধানের ক্ষেত্রে বলা হয় শুধু, অনুসন্ধানের ক্ষেত্র বলা হয় শুধু, সমস্যা নির্দিষ্ট করে বলা দেওয়া হয় না। কি সমস্যা সেটা নির্দিষ্ট করে বলে দেওয়া হবে না, কি উপকরণ ব্যবহার করতে হবে তাও বলা থাকবে না, কিভাবে কাজটি করতে হবে তাও বলে দেওয়া থাকবে না, শিক্ষার্থীদের জানা থাকবে না, এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে শিক্ষকও জানেন না। এটা হলো, এইখানে কিন্তু আপনি কিছুই জানতেছেন না, এখানে কিছুই জানা থাকবে না, শুধু অনুসন্ধানের ক্ষেত্র যে আপনি ওখানে যান, ওখানে গেলে পরে ওটার কি ফলাফল আসে সেটা বের করে নিয়ে আসবেন, তখন আপনাকে খুঁজে বের করতে হবে কি উপকরণ লাগবে, কিভাবে কাজটি করতে হবে, সম্পূর্ণটাই আপনাকে করতে হবে। সেটা হলো উন্মুক্ত অনুসন্ধান। এখন একটা ব্যবহারিক কাজের জন্য শিক্ষকের পূর্ব প্রস্তুতি, ব্যবহারিক কাজ করার জন্য শিক্ষকের আপনার কিভাবে প্রস্তুতিটা নিতে হবে। প্রতিটি অধ্যায় শুরুর আগে একজন শিক্ষককে ভালোভাবে পুরো অধ্যায়টির উপর দখল নিতে হবে। আপনি একটা চ্যাপ্টার পড়ালেন, সেটা প্রথমে আপনার বাড়িতে বসে সম্পূর্ণটা পড়বেন, অধ্যায়টা সম্পূর্ণ পড়বেন,
এজন্য প্রথমেই তাকে দেখতে হবে শিক্ষাক্রমে এই অধ্যায়ের জন্য কি কি শিখন ফল নির্ধারণ করা আছে। যে অধ্যায়ের উপরে যে শিখন ফল প্রথম সবার পাঠ্যপুস্তকে দেওয়া আছে শিখন ফল, সেই শিখন ফলটা আগে দেখতে হবে যে আপনারা এই অধ্যায়ের জন্য স্টুডেন্টদের কি কি শিখাবেন। শিখন শেখানো কার্যক্রম পরিচালনা সম্পর্কেও শিক্ষাক্রমে ধারণা দেওয়া থাকে। শিক্ষককে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক পড়ে বুঝতে হবে কোন ব্যবহারিক কাজটি শিক্ষার্থীদের কোন জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি অর্জনে সহায়তা করবে। এরপর শিক্ষক পুরো অধ্যায়টির জন্য একটি পরিকল্পনা সাজাবেন। আপনি এটাকে প্রথমে পড়তে হবে, পড়ার পরে শিখন ফল দেখতে হবে, শিখন ফলের উপরে আপনাকে বুঝতে হবে যে এটা কিভাবে করলে স্টুডেন্টদের জ্ঞান বাড়বে, দক্ষতা বাড়বে, দৃষ্টিভঙ্গি বাড়বে। তাহলে এই অধ্যায়টি তারপরে আপনি নিজে এটাকে সাজাবেন কোনটার পরে কি করা যায়। 2 নম্বরে দেখেন পুরো অধ্যায়টিতে যে ব্যবহারিক কাজগুলো অন্তর্ভুক্ত আছে সেগুলো পরিচালনার জন্য কি কি উপকরণ দরকার তার একটি তালিকা করতে হবে। পুরো চ্যাপ্টারটা পড়ার পরে আপনি যে প্র্যাকটিক্যাল গুলো পড়াবেন তার জন্য কি কি উপকরণ দরকার সেটা আপনি একটা তালিকা তৈরি করবেন। তালিকা তৈরি করে সমস্ত জোগাড় করবেন, সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে এটা কি করবেন, এরপর শিক্ষক নিজে ব্যবহারিক কাজটি নিজে নিজে করে দেখবেন। নিজে নিজে ল্যাবরেটরিতে গিয়ে ক্লাস অফ টাইমে আপনি নিজে নিজে দেখবেন। এতে শিক্ষক বুঝতে পারবেন কাজটি কিভাবে পরিচালনা করতে হবে আর উপকরণগুলো ঠিক আছে কিনা। উপকরণ ঠিক আছে কিনা এটা সম্পূর্ণ আপনাকে দেখে বুঝতে হবে। কিভাবে করলে পরে স্টুডেন্ট তাড়াতাড়ি শিখতে পারবে, ওরা প্র্যাকটিক্যালের সমস্ত যন্ত্রপাতিগুলা উপকরণগুলা বুঝতে পারবে, ধরতে পারবে। যন্ত্রপাতি সংরক্ষণ, যন্ত্রপাতিগুলো নামের অক্ষরক্রমে স্টক রেজিস্টারে লিখতে হবে। এখন প্র্যাকটিক্যাল রুমে আপনার যন্ত্রপাতি তো অনেক থাকবে, সেগুলো কিভাবে আপনি সংরক্ষণ করবেন। এখানে প্রথমে কি করবেন, আপনার যন্ত্রপাতিগুলো কিভাবে সাজাবেন নামের অক্ষরক্রমে স্টক রেজিস্টারে লিখতে হবে। স্টক রেজিস্টারে লেখার পর উপকরণ পরীক্ষাগারে সাজিয়ে রাখতে হবে যেন প্রয়োজনের সময় তালিকা দেখে সহজেই পাওয়া যায়। 2 আসছে যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্যাদি সংরক্ষণের জন্য ল্যাবরেটরি কক্ষে নিরাপত্তা বিধান করতে হবে। যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্যাদি সংরক্ষণের জন্য ল্যাবরেটরি কক্ষের নিরাপত্তা বিধান করতে হবে। লোহার যন্ত্রপাতিকে ভেসলিন লাগিয়ে রাখতে হবে যেন মরিচা না ধরে। এখানে দ্রব্যাদি সংরক্ষণের জন্য কি করতে হবে, নিরাপত্তা বিধান। কারণ অনেক সময় দেখা যায় অনেক এমন কিছু দ্রব্য থাকে যেগুলা বাস্ট হতে পারে, আগুন জ্বলে যেতে পারে, সেগুলো যেন কোনোটাই কোনো কিভাবে কিছু না হয়, বাহির থেকে কেউ যেন ঢুকতে না পারে, সেই নিরাপত্তা বিধান করতে হবে। আর লোহার যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলোকে কি করতে হবে, ভেসলিন লাগিয়ে যাতে রাখতে হবে যেন মরিচা না ধরে। যন্ত্রপাতি সমূহ যেমন নিত্য ব্যবহারের পর ভালোভাবে পরিষ্কার করে মুছে পলিথিন বা কাগজের প্যাকেটে রাখতে হবে। যন্ত্রপাতি সমূহ কিছু আছে, এমন কিছু আছে যেগুলো যেমন নিত্য ব্যবহার করতে হবে। কিভাবে, নিত্যটা আমি ব্যবহার করলাম, করার পরে এটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে আর মুছে পলিথিন বা কাগজে পেঁচিয়ে রাখতে হবে, প্যাকেট করে রাখতে হবে। ল্যাবরেটরি কিংবা উপকরণ রাখার কক্ষ বা আসবাবপত্র কীট পতঙ্গ মুক্ত হতে হবে। কক্ষটি মাঝে মাঝে পরিষ্কার করতে হবে এবং দ্রব্যটি রোদ্রে দিয়ে শুকিয়ে রাখতে হবে। এখন রাসায়নিক দ্রব্যাদি সংরক্ষণ। ল্যাবরেটরিতে ব্যবহারিক কাজ করার জন্য শিক্ষককে বিভিন্ন রাসায়নিক দ্রব্য সামগ্রী ব্যবহারের পূর্বে তার গুণাগুণ, ব্যবহারের ক্ষেত্র, বিপদের মাত্রা সম্পর্কে পূর্ব ধারণা থাকতে হবে। এক্ষেত্রে শিক্ষককে রাসায়নিক দ্রব্য সামগ্রীর সম্পর্কে নিচের বিষয়সমূহ গুরুত্ব সহকারে মেনে চলতে হবে। বিষয়গুলো কি কি, রাসায়নিক দ্রব্যের বিন্যাস করতে হবে, রাসায়নিক দ্রব্যের সংরক্ষণ করতে হবে, রাসায়নিক দ্রব্যের ব্যবহার করতে হবে। রাসায়নিক দ্রব্যের বিন্যাস ক্রমে সাজিয়ে রাখতে হবে, দ্রব্যের সংরক্ষণ করতে হবে, আবার দ্রব্যের ব্যবহার করতে হবে। এখন এখানে দেখেন শিক্ষা উপকরণের ধারণা। শিক্ষা উপকরণের ধারণার জন্য
এডগার ডেল কোন। এডগার ডেল কোন কি করেছেন, একটা কোন অফ এক্সপিরিয়েন্স, এই কিভাবে এই শিক্ষা উপকরণের ধারণা থেকে আমরা কিভাবে একজন শিক্ষার্থী কিভাবে শিখতে পারে সেটার জন্য এডগার ডেল কোন একটা মডেল তৈরি করেছেন। মডেলটা কি হলো, প্রথমে রিড। দেখেন পড়াশোনা, রিড মানে কি, পড়া। পড়া হলো আপনি স্টুডেন্টরা কি করে, পড়ে পড়ে কি কতটুকু সে বুঝতে পারে, 10%। এই রিড মানে পড়া, পড়ে সে কতটুকু শিখতে পারবে, 10%। হিয়ার শুনে পারবে কতটুকু, 20%। কোন স্টুডেন্ট পড়ে বুঝতে পারবে 10%, তারপরে শুনে পারবে 20%। তারপরে দেখেন ভিউ ইমেজ। এই ভিউ ইমেজ মানে কি, স্থির চিত্র দেখা। কোন একটা ছবি দেখালেন প্রজেক্টরে, সেই ছবিটা দেখালে পরে সে কি করবে, 30% বুঝতে পারবে। ছবি দেখা। ওয়াচ ভিডিও। ওয়াচ ভিডিও মানে কি, চলন্ত ছবি দেখা। ভিউ ইমেজ স্থির চিত্র দেখলেও, ওয়াচ ভিডিও চলন্ত ছবি দেখলে এরা, আর হলো এক্সিবিশন চলন্ত ছবি দেখলে এরা 30% বুঝতে পারবে। তারপর দেখেন প্রদর্শনী, মানে এক্সিবিশন হলো প্রদর্শনী, আর ওয়াচে ডেমনস্ট্রেশন। এই দুটোতে তারা বুঝতে পারবে 50%। সি এন্ড হিয়ার, দেখবে এবং শুনবে, এতে তারা কতটুকু বুঝতে পারবে, 50%। তারপরে দেখেন পার্টিসিপেট ইন হ্যান্ড অন ওয়ার্কশপ। পার্টিসিপেট ইন হ্যান্ডস অন ওয়ার্কশপ, এখানে হাতে কলমে কাজ করতে হয় এমন কর্মশালায় অংশ নিতে হবে। হাতে কলমে কাজ, এখানে হাতে কলমে কাজ। তারপরে ডিজাইন কোলাবোরেটিভ লেসন্স, এটা হলো কোন ঘটনা বা অবস্থার ভূমিকা অভিনয়। এই দুটা থেকে আপনারা বুঝতে পারবে সে 70%। এই যে সে এন্ড রাইট, বলবে এবং লিখবে। পার্টিসিপেট ইন হ্যান্ডস অন ওয়ার্কশপ। আর একটা হলো ডিজাইন কোলাবোরেটিভ লেসন্স। এই দুইটা থেকে তারা কত পার্সেন্ট শিখতে পারবে, 70%। তারপরে সিমুলেট এ মডেল অর এক্সপিরিয়েন্স এ ফেনোমেনন। এটা হলো কোন বাস্তব ঘটনার ছন্দ অনুশীলন বা সিমুলেশনে অংশ নেওয়া। সিমুলেশনে অংশ নেওয়া। সিমুলেট এ মডেল অর এক্সপিরিয়েন্স এ ফেনোমেনন। এটা আর হলো ডিজাইন পারফর্ম এ প্রেজেন্টেশন এক্সপেরিমেন্ট। এটা এই দুটা থেকে তারা 90% শিখতে পারবে। এই দুটা থেকে এই সে এন্ড রাইট, এগুলো সব সে এন্ড রাইট, এখান থেকে আপনার 90% শিখতে পারতেছে। তাহলে দেখেন এখানে আমরা শুধু বই পড়ে কি কত পার্সেন্ট শিখতে পারছি, 10%। তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমরা কেমিস্ট্রি ক্লাসে শুধু বই পড়ে ক্লাস নেওয়া যাবে না, এর জন্য দরকার হবে অনেক কিছু। শুনতে হবে, তারপরে ইমেজ, ভিউ ইমেজ দেখতে হবে, ছবির স্থির চিত্র দেখতে হবে, তারপরে চলন্ত ছবি দেখতে হবে, প্রদর্শনীতে অংশগ্রহণ করতে হবে, তারপরে ভূমিকাভিনয়, ছদ্ম অনুশীলন, এগুলো সবকিছু করলে পরে দেখা যাবে তার শিক্ষাটা দীর্ঘস্থায়ী হবে এবং সে সম্পূর্ণরূপে একটা ধারণা নিতে পারবে। তার 90% শিক্ষা হলো। এই মডেলটা কে তৈরি করছেন, এডগার ডেল। এডগার ডেল। শিক্ষা উপকরণের প্রকারভেদ। শিক্ষা উপকরণের প্রকারভেদ। সংগ্রহের উৎস হিসাবে উপকরণ 3 ধরনের। সংগ্রহের উৎস হিসাবে উপকরণ 3 ধরনের। বাণিজ্যিক উপকরণ। বাণিজ্যিক উপকরণ হলো যেসব উপকরণ বাণিজ্যিকভাবে কারখানায় তৈরি হয়, যেটা কারখানায় তৈরি হয় বা দোকান থেকে কেনা যায়, সেটা হলো বাণিজ্যিক উপকরণ। যেমন চকবোর্ড, মাল্টিমিডিয়া, দেওয়ালে ঝোলানো
উপযোগী বড় পর্যায় সারণী, পোস্টার, রাসায়নিক দ্রব্য, তারপরে যন্ত্রপাতি, এগুলো হলো বাণিজ্যিক উপকরণ যা দোকান থেকে কেনা যাবে বা কারখানায় তৈরি হবে। তারপর সহজলভ্য স্থানীয় উপকরণ। সহজলভ্য স্থানীয় উপকরণ কি হবে? স্থানীয় স্থানীয় মানে আশেপাশের পরিবেশ ও সমাজ থেকে সংগ্রহ করা যায় এমন উপকরণ, যেমন শিক্ষক ও শিক্ষার্থী কর্তৃক অল্প খরচেই স্থানীয়ভাবে তৈরি করা। ফেলে দেওয়া প্লাস্টিক বোতল থেকে বোতল কেটে ফানেল বা বিকার তৈরি। তারপরে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত উপকরণ। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত উপকরণ হলো আমাদের দেশে সরকারি সংস্থা যেমন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড পাঠ্যপুস্তক বিতরণ করে থাকে। আবার কোনো মন্ত্রণালয় বা ইউনিসেফের মতো প্রতিষ্ঠান বিশেষ কোনো পুস্তিকা, বিশেষ কোনো বই বিতরণ করে থাকে, সেটাও একটা উপকরণ। ব্যবহারের ধরন অনুযায়ী উপকরণ দুই ধরনের। প্রক্ষিপ্ত উপকরণ। প্রক্ষিপ্ত কি? প্রজেক্টেড। যে উপকরণ দূর থেকে প্রক্ষেপণের মাধ্যমে, দূর থেকে ফেলানোর মাধ্যমে ব্যবহার করতে হয়, এদের বলা হয় প্রক্ষিপ্ত উপকরণ। এগুলোকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা দর্শনযোগ্য উপকরণ, যেমন ফিল্ম স্ট্রিপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর, ওভারহেড প্রজেক্ট ইত্যাদি, এগুলো হলো দর্শনযোগ্য উপকরণ। শ্রবণযোগ্য উপকরণ, সেটা কি? রেডিও, গ্রামোফোন, সিডি প্লেয়ার ইত্যাদি। তারপরে আছে শ্রবণ দর্শনযোগ্য উপকরণ। এটা কি? আবার চলচ্চিত্র, টেলিভিশন, আধুনিক মাল্টিমিডিয়া প্রজেক্টরের প্রদর্শিত ভিডিও, এটা হলো শ্রবণ দর্শনযোগ্য উপকরণ, যা আমরা শুনতেও পাবো, দেখতেও পাবো। অপ্রক্ষিপ্ত উপকরণ। অপ্রক্ষিপ্ত উপকরণ হলো যেসব উপকরণকে দূর থেকে প্রক্ষিপ্ত করার মাধ্যমে ব্যবহার করা যায় না। সেটা কি? চার্ট, গ্রাফ, নকশা, ছবি, পাঠ্যপুস্তক, লিফলেট, মডেল, এগুলো হলো অপ্রক্ষিপ্ত উপকরণ। জৈব রসায়নের পরিচিতি। জৈব রসায়নের পরিচিতি। জৈব রসায়ন হলো রসায়ন বিদ্যার একটি শাখা। আমাদের প্রাত্যহিক জীবনে যেসব জিনিস ব্যবহার করি এবং খাদ্য হিসাবে গ্রহণ করি তার অধিকাংশই জৈব রসায়নের সাথে সংশ্লিষ্ট। জৈব রসায়ন বলতে জৈব যৌগের রসায়নকেই বোঝায়। জৈব রসায়ন বলতে জৈব যৌগের রসায়নকেই বোঝায়। জৈব যৌগ, হাইড্রোকার্বন ও তাদের জাতককে জৈব যৌগ বলে। জৈব যৌগের শ্রেণী বিভাগ। বৈশিষ্ট্য অনুসারে জৈব যৌগসমূহকে প্রধানত দুইটি শ্রেণীতে ভাগ করা হয়। একটা হলো এলিফ্যাটিক যৌগ আর একটা হলো অ্যারোমেটিক যৌগ। এলিফ্যাটিক যৌগ মুক্ত শিকল হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন বলতে আমরা বুঝতে পারি হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয় ও সম্পৃক্ত চাকরিক হাইড্রোকার্বন এবং তাদের জাতককে এলিফ্যাটিক যৌগ বলে। এখন দেখেন এখানে মুক্ত শিকল, এভাবে মাঝখানে একটা একটা করে শিকলে আবদ্ধ থাকবে আর কার্বন এবং হাইড্রোজেন সমন্বয়ে, এটা হলো মুক্ত শিকল হাইড্রোকার্বন। এখানে ইথেনের আমরা জানি কার্বন দুইটা থাকবে, হাইড্রোজেন থাকবে 6টা। মাঝখানে কয়টা বন্ধন আছে? একটা দ্বারা, তাই না? এই একটা হলো, এটা হলো ইথেন। ইথানল মানে একটা হাইড্রোজেন সরে সেখানে OH যুক্ত হয়েছে, এটা হলো ইথানল। এটা একটা মুক্ত শিকল। মুক্ত শিকল মানে এখানে সিগমা বন্ধন আছে কিন্তু পাই বন্ধন নাই, শুধু সিগমা বন্ধন দ্বারা যুক্ত, সেটা হলো ইথানল। এখানে সাইক্লোপ্রোপেন। প্রোপেন মানে কি? তিনটা কার্বন আর স্বাভাবিকভাবে আমাদের থাকবে কি? থাকবে মুক্ত শিকল হাইড্রোকার্বন আর সম্পৃক্ত চাকরিক, এটা হলো চাকরিক মানে চক্রাকারে আছে, সম্পৃক্ত চাকরিক হাইড্রোকার্বন। এখানে প্রতিটায় আছে কি? CH2 CH2 CH2। সাইক্লোপ্রোপেন মানে তিনটা কার্বন আর হাইড্রোজেন থাকবে কটা? 6টা। কার্বন 3, হাইড্রোজেন 6, এটা হলো সাইক্লোপ্রোপেন। অ্যারোমেটিক যৌগ।
অ্যারোমেটিক যৌগ হলো বেনজিন, বেনজিন জাতক ও এক বা একাধিক বেনজিন বলয়যুক্ত যৌগ বা বেনজিনের ধর্ম সদৃশ যে কোনো চাকরিক যৌগকে অ্যারোমেটিক যৌগ বলে। যেমন বেনজিন, টলুইন, ন্যাপথালিন ইত্যাদি। এই যে দেখেন এটা কি বেনজিন, বেনজিন, বেনজিনে দেখেন কটা কার্বন, এই এখানে কিন্তু কার্বনটা লেখা নাই, লেখা না থাকলেও প্রতিটা কোণে একটা একটা করে কার্বন আছে। আর দেখেন মাঝখানে দেখেন একটা ছোট্ট করে একটা আর একটা দাগ টানা, এটা কি, এটা হলো দ্বিবন্ধন। এই তিনটা জায়গায় থাকবে দ্বিবন্ধন, দ্বিবন্ধন মানেই একটা পাই থাকবে, পাই বন্ধন, একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন। আর এই একটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন আছে, প্রতিটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন থাকবে। তাহলে এখানে কটা আমরা কার্বন পেলাম, কার্বন পেলাম 6টা আর হাইড্রোজেন পেলাম 6টা। এই যে কার্বন 6 হাইড্রোজেন 6 এটা হলো বেনজিন। টলুইন, টলুইনটা কি, এই একটা হাইড্রোজেন দেখেন, একটা হাইড্রোজেন না দিয়ে এখানে একটা অ্যালকেন গ্রুপ আছে CH3, CH3, এই একটা হাইড্রোজেন সরে এখানে আরেকটা হাইড্রোকার্বন যুক্ত হয়েছে, এটা হলো গিয়ে টলুইন। তাহলে বেনজিন জাতক এক বা একাধিক বেনজিন বলয়, এখানে কটা বেনজিন বলয় আছে, দুইটা আছে বেনজিন বলয়। এখন এখানে দুইটা বেনজিন বলয় যখন একত্রিত হবে, এখানে কার্বন হলো কটা, প্রতিটা কোণে একটা করে কার্বন, 1 2 3 4 5 6 7 8 9 10, কার্বন হয়েছে 10 আর হাইড্রোজেন আছে 8টা, হাইড্রোজেন হলো 8, তাহলে কার্বন 6 আর হাইড্রোজেন 8, এটা হলো ন্যাপথালিন। তাহলে আমরা অ্যারোমেটিক যৌগ কাকে বলবো, বেনজিন, বেনজিন জাতক ও অ্যারো বলতে আমরা একটা বলয় দেখবো বেনজিনের, জাতক ও এক বা একাধিক বেনজিন বলয়যুক্ত যৌগ বা বেনজিনের ধর্ম সদৃশ যে কোনো চাকরিক যৌগকে অ্যারোমেটিক যৌগ বলে। সমগোত্রীয় শ্রেণী, একই প্রকার মৌল সমন্বয়ে গঠিত সমধর্মী জৈব যৌগ সমূহকে তাদের ক্রমবর্ধমান আণবিক ভর অর্থাৎ তাদের অনুষ্ঠিত কার্বন পরমাণুর সংখ্যার ক্রমবৃদ্ধি অনুসারে পরপর সাজিয়ে যে সারি পাওয়া যায়, তাতে যদি পাশাপাশি দুটি যৌগের মধ্যে একটি মিথিলিন মূলকের পার্থক্য থাকে এবং যৌগগুলোকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ওই সারিকে ওই যৌগ সমূহের সমগোত্রীয় শ্রেণী বলে। মিথিলিন মানে কার্বন একটা হাইড্রোজেন দুইটা, এই দুই দিকে দুইটা হাত কিন্তু খালি, দুইটা বন্ধন খালি, এখানে আপনার আরো একটা হাইড্রোকার্বন বসতে পারে, এখানে আরো একটা হাইড্রোকার্বন বসতে পারে, আবার সামনে আরো যেতে পারে, এই যে একটা মাঝখানে এটা কি থাকবে, মিথিলিন, মিথিলিন মূলক থাকবে। এই মিথিলিন মূলকের পার্থক্য থাকে এবং যৌগগুলোকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা হয়, তাহলে সেটাকে বলা হবে ওই সারিকে ওই যৌগসমূহের সমগোত্রীয় শ্রেণী বলে। সমগোত্রীয় শ্রেণী কি হবে, হোমোলোগাস সিস, জেনারেল ফর্মুলাটা কি, ফাংশনাল গ্রুপ, আর এক্সাম্পল কি হতে হবে। অ্যালকেনস গ্রুপটা কি আসবে, অ্যালকেনস, অ্যালকেনস আমরা তাকেই বলবো যার কার্বনের সংখ্যা n, n মানে কি, n হলো 1 পূর্ণ সংখ্যা, একটা হবে 1 2 3 4 5 6, এখানে একটা পূর্ণ সংখ্যা আসবে। হাইড্রোজেন 2n, এখানেও এই 1 2 3 4 যাই আসুক এখানে 2। এখন মনে করেন এই যে এটা একটা ফর্মুলা, জেনারেল ফর্মুলা, অ্যালকেনসের অ্যালকেনের জেনারেল ফর্মুলা। এখন এই জেনারেল ফর্মুলায় যদি আমি কার্বনকে 1 ধরি, n কে মানে n সংখ্যক হলো n, যদি আমি 1 ধরি তাহলে কি আসবে, কার্বন একটা, হাইড্রোজেন ওই n তো 1, তাহলে এখানে কত 2 আর যোগ 2, 2 আর 2 4, কি আসছে মিথেন। অ্যালকেনে তাহলে আমরা 1 ধরে n সংখ্যক, এই n কে যদি আমরা 1 ধরি তাহলে আসবে মিথেন, n কে যদি আমরা 2 ধরি তাহলে কি আসবে, n এ হবে 2, হাইড্রোজেন এখানে 2 আসলো, তাহলে 2 এখানে তো গুণ হবে, তাই তো, 2 দুগুণে 4 আর 2 6,
তাহলে কার্বন হবে 2টা আর হাইড্রোজেন হলো 6টা। আবার যদি এখানে 3 ধরি, n এর মান 3, তাহলে হবে প্রোপেন। এখানে আমরা ওভাবেই যোগ করে নেব সব, n এ ওই 3 যোগ করব, হাইড্রোজেন ওরকম 3 গুণ করে তারপরে যোগ করব, বিউটেন। এভাবে প্রতিটা যে সারিটা আসবে মাঝখানে কি যুক্ত আছে দেখেন, কার্বন আর হাইড্রোজেন 2টা, মিথিলিন মূলক। কিন্তু এই প্রতিটা সংখ্যা যদি আমরা এই আলাদা আলাদা করে সিকল আকারে লিখতে যাই তাহলে দেখা যাবে মাঝে CH2 আছে। এটা হলো অ্যালকেন, আর এটা হচ্ছে অ্যালকিনস। অ্যালকিনস কেন আসবে অ্যালকিনস? এই যে এখানে হলো কিন্তু কার্বন আর হাইড্রোজেনের একক বন্ধন, এখানে একটা সিগমা বন্ধন দ্বারা যুক্ত থাকবে সব। অ্যালকিনস মানে কার্বন কার্বন ভিতরে দ্বিবন্ধন আসবে। কেন? এখানে দেখেন n যদি এখানে 1 হয়, হাইড্রোজেন কত হবে 2, তাহলে ইথিন নামটা হয়ে যাবে, অ্যালকিনের জন্য এখানে নামটা হয়ে যাবে কি ইথিন। এর ভিতরে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। এভাবে 1 দিলাম, 2 3 4, এখানে প্রোপিন বিউটিন এভাবেই চলে আসবে। অ্যালকোহল, অ্যালকোহল কেন আসছে? ওএস গ্রুপ থাকবে, এই যে ফাংশনাল গ্রুপ, এখানে কি আসবে ওএস। অ্যালকোহল n হবে, কার্বনের n, হাইড্রোজেনের টুয়াইস n এ ওই 1, সেইভাবে মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল প্রত্যেকটা কিন্তু ওএস গ্রুপটা অবশ্যই থাকবে। যদি ওএস না থাকে তাহলে কিন্তু সেটা অ্যালকোহল হবে না। কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের জন্য কি আসছে? একটা হাত মূলক যেহেতু সেজন্য একটা হাত তো খালি থাকতেই হবে, যে এখানে অন্য কিছু বসবে, তাহলে অন্য হাইড্রোকার্বন বা অন্য কোনো মূলক আসবে। এখানে কার্বন, 2টা অক্সিজেন, একটা হাইড্রোজেন, এটা হবে, এটার নাম হবে কার্বক্সিলিক মূলক। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করব। মিথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক, এইখানে আবার ওই 1 2 3 4 দেব n সংখ্যকে। মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িকে আমরা তো প্রথমে দেখে আসছি যে কি আসবে, 3টা কার্বন। বিউটানোয়িক অ্যাসিড, আপনার গুনতে হবে যে কটা কার্বন আছে, এটা বুঝতে হবে। কার্যকরী মূলক, কোন জৈব যৌগের অণুতে বিদ্যমান কোন পরমাণু বা মূলক ওই যৌগের ভৌত ও রাসায়নিক ধর্ম নির্ধারণ করে তাকে কার্যকরী মূলক বলে। বিভিন্ন সমগোত্র শ্রেণীর কার্যকরী মূলক নিম্নরূপ। এখানে ওই যে আমরা আগেই দেখে আসছি কিন্তু কার্যকরী মূলক গুলো অ্যালকেন, অ্যালকিনস, অ্যালকানস, অ্যারেন্স। এই যে অ্যারেন্স, অ্যালকেন, অ্যালকেন, আরটা মানে কি CH3 CH2, এখানে যত সংখ্যক আসুক সবটাকে আর দ্বারা আমরা লেখা হয়েছে, এখানে আর সংখ্যক লেখা হয়েছে। অ্যালকেন, অ্যালকিনস দ্বিবন্ধন থাকবে। অ্যালকানস, অ্যালকানস কি মাঝে থাকবে ত্রিবন্ধন, মানে একটা সিগমা আর 2টা পাই বন্ধন থাকবে, এখানে ত্রিবন্ধন, সেই জন্য হয়েছে অ্যালকানস। অ্যারেন্স, এইটা হলো গিয়ে কি অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ, এর সাথে হাইড্রোজেন থাকবে, বেনজিন বলা হয় এটাকে, প্রতিটা কোণে কিন্তু হাইড্রোজেন, সেটা হলো অ্যারেন্স। তারপর হচ্ছে এটা হচ্ছে হাইড্রোকার্বনস, এটা হাইড্রোকার্বনস। আর হ্যালোজেন কন্টেনিং কম্পাউন্ডস, হ্যালোজেন কি আমরা জানি সবাই, 4টা দিয়ে হ্যালোজেন হয়। অ্যালকাইল হ্যালাইড, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হলো কি হ্যালোজেন গ্রুপে 4টা থাকবে অ্যালকাইল হ্যালাইডস। এখানে ইথাইল ক্লোরাইড, ক্লোরিন যখন থাকবে হবে ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড মানে এখানে ইথেন আমরা কিভাবে লিখেছি CH3 এখানে একটা হাইড্রোজেন সরে এখানে ক্লোরিন যুক্ত হয়েছে, সেই জন্য হলো ইথাইল ক্লোরাইড। এটা হলো হ্যালাইড, হ্যালাইড এটার নাম হবে হ্যালাইড গ্রুপের। তাহলে অ্যালকাইল হ্যালাইড, অ্যারাল হ্যালাইড, ওইভাবেই বেনজিন বলয়ের একটা হাইড্রোজেন সরে ক্লোরিন আসছে, এটা হলো ক্লোরোবেনজিন।
অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল বলতেই আমরা বুঝতে পারবো একটা বেনজিন বলয়। তার কাছে এখানে তো 6টা কোনায় আমাদের 6টা হাইড্রোজেন ছিল বেনজিনের জন্য, তাহলে একটা হাইড্রোজেন সরে কি যুক্ত হয়েছে? ক্লোরিন, সেটা হলো ক্লোরো বেনজিন। এখানে আরো অন্য 3টা যে হ্যালাইড গ্রুপ আছে, সেই যে কোনোটাই বসলে সেইটার প্রথমে ব্রোমিন থাকলে ব্রোমো বেনজিন এভাবে আসতো। অক্সিজেন কন্টেনিং কম্পাউন্ডস, অ্যালকোহল, অ্যালকোহলে ওএইচ অ্যালকোহল আসছে। ফেনল, ফেনল হবে কেন? এখানে অ্যালকোহল অ্যালকেন থেকে আসছে, সেই জন্য ইথাইল অ্যালকোহল। ফেনল আসবে কেন? ফেনল অ্যারাইল মানে অ্যারোমেটিকের সাথে একটা হাইড্রোজেন সরে গিয়ে ওএইচ আসছে, সেজন্য আসবে, এটার নাম হবে কি? ফেনল। ফেনল হলো বেনজিনের সাথে একটা হাইড্রোজেন সরে ওএইচ। ইথার, ইথার হলো ডাইইথাইল, ডাইইথাইল ইথার। কেন? এখানে এই যে আর ও এ আর ড্যাশ, আর একটা বাম পাশে একটা থাকবে অ্যালকেন গ্রুপ, বাম পাশেও ডান পাশে বাম পাশে দুপাশে 2টা অ্যালকেন গ্রুপ থাকবে। তার যে কোনো নাম যে কোনোটা হতে পারে, সেই জন্য আর হলো একটা আর ড্যাশ একটা। এখানে আমরা দেখতেছি ডাইইথাইল ইথার, ইথারের জন্য COC মানে দুই দিকে অ্যারাইল মূলক থাকলে মাঝখানে যদি অক্সিজেন থাকে, মাঝখানে যদি কি থাকবে? অক্সিজেনের সাথে বন্ধন থাকবে, তাহলে এটার নাম হবে ডাইইথাইল ইথার। এলডিহাইডস গ্রুপ, এলডিহাইডের জন্য থাকবে কি? CHO। অ্যালকেন গ্রুপের সাথে যদি CHO যুক্ত থাকে, তাহলে এটার নাম হচ্ছে এসিটালডিহাইড। এটার নাম হবে কি? এসিটালডিহাইড। মানে একটা CH3 CHO, এটার নাম হলো এসিটালডিহাইড। কিটোন, কিটোনের জন্য কার্বন আর অক্সিজেনের সাথে বন্ধন থাকবে, কার্বন এবং অক্সিজেনের সাথে যদি বন্ধন থাকে, তাহলে এটা হবে এসিটোন। এটা আমরা দেখতেছি এগুলো সব হলো কি অ্যালকেনের সাথে যুক্ত। কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড হবে COOH। এগুলো আমরা আগেই দেখে আসছি। কার্বক্সিলিক অ্যাসিড দেখেন স্টার, স্টারটা কি? CO2 মাঝখানে কি থাকতেছে? CO2 মানে 2টা অক্সিজেন যদি থাকে, তাহলে এটা হচ্ছে স্টার্স। অ্যামাইডস, অ্যামাইডস এর জন্য থাকবে অ্যালকেনের সাথে সব যুক্ত। এখন অ্যামাইডস এর জন্য থাকতেছে CONH আর ড্যাশ, আর ড্যাশ মানে এখানে এটা মিথেন আছে, মিথাইল আছে, এখানে ইথাইল হতে পারে, প্রোপাইল হতে পারে, যে কোনোটাই হতে পারে, তো সেই জন্য আর 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 ড্যাশ। এখানে কিন্তু মাঝের যেটা CONH, এটা হলো অ্যামাইডস, অ্যামাইড গ্রুপের। তারপরে দেখেন নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডস, অ্যামিনস, এখানে NH2, NH এর সাথে আর N থাকতে পারে, এখানে NH2 এটা হচ্ছে ইথাইল এমিন, CH3 CH2 NH2, এটা হলো ইথাইল এমিন। নাইট্রিন মানে নাইট্রোজেন দ্বারা যুক্ত থাকবে, এসিটো নাইট্রিন। নাইট্রো কম্পাউন্ডস, নাইট্রো কম্পাউন্ডস এটা হলো অ্যারোমেটিক যৌগের সাথে NO2 থাকবে, নাইট্রোবেনজিন, এটা NO2 দ্বারা যদি থাকে, তাহলে এটা হবে নাইট্রোবেনজিন। এখন আমরা এই যে চ্যাপ্টার গুলোর ভিতরে কি প্রশ্ন থাকতে পারে, আপনাদের প্রশ্নগুলো লিখে নিন। 1 নম্বরে রাসায়নিক সমীকরণ লেখার নীতিমালা বর্ণনা করুন। রাসায়নিক সমীকরণ লেখার নীতিমালা বর্ণনা করুন। 2 নম্বর মোলার দ্রবণ কি? 3 নম্বরে লেখেন রসায়ন শিখনে ব্যবহারিক কাজ কি? রসায়ন শিখনে ব্যবহারিক কাজ কি? 4 নম্বর রসায়নের সহজলভ্য উপকরণ কি?
5 নম্বর, হ্যাজার্ড চিহ্ন কি? আচ্ছা, হ্যাজার্ড চিহ্ন কি? হ্যাজার্ড চিহ্ন হলো গিয়ে, এটা দেওয়া হয়নি, যে বিপজ্জনক চিহ্নগুলো। আগুনের জন্য আমাদের একটা কি চিত্র থাকে, যে একটা ভিতরে আগুনের মতো শিখা জ্বলতেছে, তারপর আর একটা বিপজ্জনক, যেখানে আমরা যাব না, সেখানে একটা ক্রস চিহ্ন থাকে। এই যে চিহ্নগুলা, এটা হলো হ্যাজার্ড চিহ্ন। 6, বিজ্ঞান ও প্রযুক্তি বলতে কি বোঝায়? বিজ্ঞান ও প্রযুক্তি বলতে কি বোঝায়? 7, সহযোগিতামূলক শিখন বলতে কি বোঝায়? 8, পাঠ পরিকল্পনা প্রণয়নের বিবেচ্য বিষয় চিহ্নিত করুন। 8, পাঠ পরিকল্পনা প্রণয়নের বিবেচ্য বিষয় চিহ্নিত করুন। 9, কার্বনিল ও কার্বক্সিলিক যৌগগুলো কি? কার্বনিল ও কার্বক্সিলিক যৌগগুলো কি? 10, নির্দেশিত অনুসন্ধান কি? নির্দেশিত অনুসন্ধান কি? এগুলো হলো সংক্ষিপ্ত প্রশ্ন। রচনামূলক প্রশ্ন দেখেন। 1, ক, ব্যবহারিক কাজে অনুসন্ধানের প্রয়োজনীয়তা কেন? ব্যবহারিক কাজে অনুসন্ধানের প্রয়োজনীয়তা কেন? খ, অনুসন্ধানমূলক কাজ থেকে কি কি আবেগিক শিখন হয়? অনুসন্ধানমূলক কাজ থেকে কি কি আবেগিক শিখন হয়? 2 এর ক, রসায়ন শিখন শেখানো উপকরণ সংরক্ষণের নীতি ও কৌশল আলোচনা করুন। রসায়ন শিখন শেখানো উপকরণ সংরক্ষণের নীতি ও কৌশল আলোচনা করুন। খ, রসায়ন পরীক্ষাগারে উপকরণ, যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্যাদি সংরক্ষণ বর্ণনা করুন। রসায়ন পরীক্ষাগারে উপকরণ, যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্যাদি সংরক্ষণ বর্ণনা করুন। 3, রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানে একটি শিক্ষামূলক ভ্রমণ পরিচালনার জন্য শিক্ষক ভ্রমণকালীন এবং ভ্রমণের পরে কি কি করবেন তা বর্ণনা করুন। 4, জৈব যৌগ কি? জৈব যৌগ কি? জৈব যৌগের শ্রেণীবিভাগ ও কার্যকরী মূলকের পরিচিতি দিন। জৈব যৌগের শ্রেণীবিভাগ ও কার্যকরী মূলকের পরিচিতি দিন। খ, অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে আলোচনা করুন। খ হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে আলোচনা করুন। 5 এর ক, অ্যালকোহল সম্পর্কে আলোচনা করুন। অ্যালকোহল সম্পর্কে আলোচনা করুন। খ, পেট্রোলিয়াম এর ব্যবহার আলোচনা করুন। পেট্রোলিয়ামের ব্যবহার আলোচনা করুন। 6, ক, মোলার দ্রবণ প্রস্তুতির নিয়ম বর্ণনা করুন। খ, 250 মিলিলিটার আয়তনের 1 মোল সোডিয়াম কার্বনেটের দ্রবণ প্রস্তুত করতে হবে। 250 মিলিলিটার আয়তনের 1 মোল সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করতে হবে। সবাইকে ধন্যবাদ।